আজ আমরা কথা বলবো পার্সি বিশলির এক অসাধারণ সৃষ্টি অ্যাডোনেইস নিয়ে। কিন্তু এটা শুধু একটা কবিতা নয়, এর পেছনে আছে এক বন্ধুর জন্য শোক আর এক অদ্ভুত অভিযোগের গল্প। চলুন এই শোকগাথার পেছনের কাহিনীটা একটু জেনে নিই। সময়টা ছিল ১৮২১ সাল। ইংরেজি সাহিত্যের এক তারা জন কিটস মাত্র ২৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন। ভাবা যায়, এত অল্প বয়সে এমন প্রতিভা চলে যাওয়াটা ছিল সাহিত্য জগতের জন্য এক বিরাট ধাক্কা। কিন্তু এই মৃত্যুকে সহজভাবে নিতে পারেননি কিটসের খুব কাছের বন্ধু, আরেক কিংবদন্তি কবি পার্সি শেলি। তার মনে হচ্ছিল এই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। এটা কি স্বাভাবিক মৃত্যু, নাকি হত্যাকাণ্ড? তো চলুন গল্পের গভীরে যাওয়া যাক। আর এই গল্পের কেন্দ্রে যিনি আছেন তিনি হলেন বিখ্যাত রোম্যান্টিক কবি জন কিটস। আসলে কিটসের মৃত্যুর পেছনের কারণটা ছিল বেশ স্পষ্ট এবং দুঃখজনক। তিনি যক্ষা বা টিউবারকিউলোসিসে ভুগছিলেন, আর সেই রোগেই ইতালির রোমে মাত্র ২৫ বছর বয়সে তার জীবন প্রদীপ নিভে যায়। তার এই চলে যাওয়াটা যে কত বড় ক্ষতি ছিল তা আজও অনুভব করা যায়। কিন্তু এই সহজ সত্যটা শেলি মানতে পারছিলেন না। বন্ধুর মৃত্যুতে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে তার শোক থেকে জন্ম নেয় এক তীব্র বিশ্বাস, এক তত্ত্ব। তিনি নিশ্চিত ছিলেন যে কেউ বা কারা কিটসের এই মৃত্যুর জন্য দায়ী। শেলির ধারণাটা কি ছিল? তিনি বিশ্বাস করতেন কোয়ার্টারলি রিভিউ নামের একটা ম্যাগাজিনে কিটসের কবিতার এক নির্দয় সমালোচনা ছাপা হয়, আর সেই সমালোচনার আঘাত সহ্য করতে না পেরেই কিটস মানসিকভাবে ভেঙে পড়েন এবং মারা যান। কিন্তু দেখুন, বাস্তবতা ছিল একেবারে অন্য। কিটসের মৃত্যুর আসল কারণ ছিল যক্ষার মতো এক ভয়ঙ্কর রোগ। মজার ব্যাপার হল, শেলি যখন আসল সত্যিটা জানতে পারলেন, তখনও কিন্তু তিনি তার কবিতা অ্যাডোনিস প্রকাশ করা থেকে পিছিয়ে আসেননি। কেন? কারণ ততদিনে কবিতাটা আর নিছক একটা অভিযোগ ছিল না। এটা হয়ে উঠেছিল তার প্রিয় বন্ধুর প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি, তার শোক প্রকাশের একটা মাধ্যম। আচ্ছা, এবার চলুন কবিতার ভেতরে ঢোকা যাক। শেলি তার এই শোককে প্রকাশ করতে গিয়ে কি অসাধারণ এক জগৎ তৈরি করেছেন সেটা দেখা যাক। কবিতার নামটা অ্যাডোনাইস এসেছে গ্রিক মিথোলজির এক চরিত্র অ্যাডোনিসের থেকে। অ্যাডোনিস ছিলেন দেবী অ্যাফ্রোদিতির প্রেমিক, কিন্তু শেলি এখানে একটা দারুণ টুইস্ট আনেন। তিনি অ্যাফ্রোদিতির জায়গায় দেবী ইউরেনিয়াকে অ্যাডোনিসের মা হিসাবে দেখান। এর কারণ হল তিনি সম্পর্কটাকে একটা পবিত্র আধ্যাত্মিক রূপ দিতে চেয়েছিলেন, যেখানে শোকটাই মূল, কোনো জাগতিক প্রেম নয়। এই কবিতায় শেলি যেন পুরো প্রকৃতিকে মানুষের মতো করে শোক করতে দেখিয়েছেন। ভোরের উষা এলোমেলো চুলে কাঁদছে, তার চোখের জলে সূর্যের আলো ম্লান। দূর থেকে বজ্রের গর্জন নয়, যেন বিষাদের সুর ভেসে আসছে। মহাসাগর শান্তভাবে ঘুমাচ্ছে না, সেও যেন অস্থির। আর বুনো বাতাস, সেও হতাশায় ফুঁপিয়ে কাঁদছে। শুধু গাছপালা বা আকাশ বাতাস নয়, শেলি আরও এক ধাপে গিয়ে গেছেন। তিনি আনন্দ, আকাঙ্ক্ষার মতো অনুভূতিগুলোকেও মানুষের রূপ দিয়েছেন। তারাও যেন এই শোক মিছিলে যোগ দিয়েছে। মানে এই শোকটা এতটাই গভীর যে তা মহাবিশ্বের সব কিছুকে ছুঁয়ে গেছে। কিন্তু কবিতাটা শুধু শোক আর অভিযোগে আটকে থাকেনি। এখান থেকেই শেলি এক গভীর দার্শনিক চিন্তার দিকে এগিয়ে যান, মৃত্যু আর অমরত্ব নিয়ে। কবিতার সবচেয়ে বিখ্যাত লাইনগুলোর একটা হল, দ্য ওয়ান রিমেন্স, দ্য মেনি চেঞ্জ অ্যান্ড পাস। এর মানে হল একই থাকে, বহু পরিবর্তিত হয় এবং মিলিয়ে যায়। এটা আসলে প্লেটোর দর্শন থেকে নেওয়া। শেলি বলতে চাইছেন, মানুষ আসে আর যায়, কিন্তু সেই মূল সত্তা, যা সবকিছুর উৎস, তা চিরন্তন, তার কোনো বিনাশ নেই। তো শেলির মতে মৃত্যুর পর আত্মার কি হয়? তিনি বলছেন, প্রথমে আমাদের এই নশ্বর শরীরের মৃত্যু হয়, তা ক্ষয় হয়ে যায়। এরপর আমাদের আত্মা তার ঐশ্বরিক উৎসে ফিরে যায়, আর সবশেষে সেই আত্মা মিশে যায় সেই এক পরম সত্তার সাথে, যেখান থেকে সব সৌন্দর্য, সব সৃষ্টির জন্ম। তার মানে কিটস আসলে হারিয়ে যাননি, তিনি সেই চিরন্তন সৌন্দর্যেরই একটা অংশ হয়ে গেছেন। মৃত্যুর জন্য শেলি একটা অসাধারণ শব্দ ব্যবহার করেছেন, আ লো মিস্ট, অর্থাৎ একটা পাতলা কুয়াশা। তার মতে মৃত্যু হল সেই কুয়াশার মতো, যা একজন মহান শিল্পীর ভেতরের আলোকে কিছুক্ষণের জন্য ঢাকতে পারে, কিন্তু পুরোপুরি নিভিয়ে দিতে পারে না। শিল্পীর আত্মা আর তার সৃষ্টি দুটোই মৃত্যুর ঊর্ধ্বে। আর এখানেই গল্পটা একটা অদ্ভুত, প্রায় অলৌকিক মোড় নেয়। এই মোড়টাই কবিতাটাকে কিংবদন্তিতে পরিণত করেছে। কবিতার একেবারে শেষ দিকে শেলি যেন নিজের কথা বলছেন। তিনি লিখছেন, তার নিজের আত্মাও যেন এই জাগতিক সব ছেড়ে দিয়ে কিটসকে অনুসরণ করতে চাইছে। সেও যেন অনন্তের পথে যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে।
আর অবিশ্বাস্য ব্যাপার হল ঠিক 1 বছর পর শেলি নিজেও মারা যান। এক নৌকাডুবিতে তার মৃত্যু হয়। কবিতার এই শেষ অংশটা যেন হয়ে উঠেছিল তার নিজের জীবনেরই এক নির্ভুল ভবিষ্যৎবাণী। তাহলে অ্যাডোনিস শুধু এক বন্ধুর জন্য লেখা শোকগাথা নয়, এটা শিল্প, জীবন, মৃত্যু আর অমরত্ব নিয়ে এক গভীর উপলব্ধি। আর শেষে আমাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়, শিল্প যদি শিল্পীকে অমর করে রাখতে পারে, তাহলে আমরা আমাদের জীবনে পেছনে কিসের প্রতিধ্বনি রেখে যাই?